এইখানে আপনি একটা বলেছিলেন না যে বিদ্যাপতির পদগুলো সংগ্রহ করেন দিয়ে একটা নাম দিয়েছিলেন না, বিদ্যাপতির পদ নোটে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। যে ওটা হচ্ছে, বলো, আমি বলছি। দাঁড়ান ম্যাম, একবার খুঁজে নি নামটা। হুম। আচ্ছা, আমাকে একটু বলো তো, বলয় গ্রাস কত দূর অব্দি পড়িয়েছিলাম, ওই বাদ বাকিটা আমি রেকর্ডিং করে দিয়ে দিই, আর প্রশ্ন দিয়ে দিলে ঝামেলাটা মিটে যাবে। 20 পরিচ্ছেদ। 20 অব্দি হয়ে গেছিল 20 তো? পরিচ্ছেদ পর্যন্ত পড়িয়েছিলেন। 21 স্টার্ট করিনি? হুম। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, 21টা কি স্টার্ট করিনি? না ম্যাম, দাঁড়ান আমি 20 দেখি পর্যন্তই একবার। হয়েছিল। ঠিক আছে। বিদ্যাপতি নোটটা আমি দিলাম না আগের দিনকে? চণ্ডীদাস প্রাক চৈতন্য যুগের পদাবলী সাহিত্যের কবি। চণ্ডীদাস হচ্ছেন প্রাক চৈতন্য যুগের পদাবলী সাহিত্যের কবি। মূলত আক্ষেপানুরাগের পর্যায়ে চণ্ডীদাস শ্রেষ্ঠ। এছাড়া আত্মনিবেদনের ক্ষেত্রেও তিনি তার স্বতন্ত্র ভূমিকা দেখিয়েছেন। পূর্বরাগের পদেও তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। তাহলে পূর্বরাগ এবং আক্ষেপানুরাগ এই দুটোর ক্ষেত্রে আমরা চণ্ডীদাসকে মূলত শ্রেষ্ঠ বলতে পারি। পূর্বরাগের ক্ষেত্রে এবং হচ্ছে পূর্বরাগের শ্রেষ্ঠ কবিও চণ্ডীদাস, আর আক্ষেপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি হচ্ছেন চণ্ডীদাস। তিনি পঞ্চদশ শতকের কবি। বীরভূম জেলার নানুর গ্রামে, বর্তমানে আবার মতান্তর রয়েছে, যেটা পরবর্তীতে বলা হয়েছে বাঁকুড়া জেলার ছাতনা গ্রামেও বটে। চণ্ডীদাসকে নিয়ে এমনিতেও একটা সমস্যা আছে, যেটা হচ্ছে আমরা যখন শ্রীকৃষ্ণ কীর্তন দেখি যে রচনা হয়েছে, তখন বড়ু চণ্ডীদাসের নাম আমরা পেয়েছিলাম। তো সেই বড়ু চণ্ডীদাস এই চণ্ডীদাস একই ব্যক্তি কিনা এই বিষয় নিয়েও নানা রকম সমালোচনা রয়েছে, বা এই নিয়ে অনেক মতান্তর রয়েছে। শঙ্করী প্রসাদ বসু বলে একজন সমালোচক আছেন, যিনি চণ্ডীদাসের পদাবলীর 5টা পর্যায়, তিনি পূর্বরাগের কথা বলছেন, তিনি রসোদ্গারের কথা বলছেন, আক্ষেপানুরাগের কথা বলেছেন, বিরহ এবং আত্মনিবেদনের কথা বলেছেন। তার মধ্যে আমরা সব থেকে দেখি যে অবশ্যই এই আক্ষেপানুরাগ এবং পূর্বরাগ এই দুটোতেই হচ্ছে চণ্ডীদাসকে সেই অর্থে শ্রেষ্ঠ বলা যায়। এই দুটোতেই চণ্ডীদাসকে সেই অর্থে শ্রেষ্ঠ বলা যায়। ঠিক আছে, অন্যগুলোতে শ্রেষ্ঠ বলা যায় না। আচ্ছা, এবারে যেটা বলবো যে চণ্ডীদাসের যে রাধাকৃষ্ণ পদাবলী সাহিত্যে, সেটা অনেকটাই কিন্তু মাটির সাথে তার একটা মিল রয়েছে। আমরা আগের দিনই আমি আলোচনা করছিলাম যে বিদ্যাপতির যখন আমরা রাধাকে দেখছি, যেহেতু তিনি রাজসভার কবি ছিলেন, তো সেই কারণে কি হচ্ছে যে তার লেখনীর মধ্যে একটা রাজসভার বৈশিষ্ট্য এগুলো বেশি করে চোখে পড়ে। ম্যাম, এদের পদগুলো কিভাবে পড়বো? মানে অর্থগুলো তো পড়বো, তার সাথে সাথে কি পদগুলোকে মানে পুরোপুরি ভাবে মুখস্থ করে নিতে হবে? হ্যাঁ, যদি মধ্যিখান থেকে দেয়, কারণ সব পদ যে মধ্যিখান থেকে দেবে তা নয়। আমি আগের দিন বিদ্যাপতি পড়াতে গিয়ে বলেছিলাম যে কোন কোন লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু মাঝখান থেকেও দিতে পারে, বা লাইন তুলে এসেছে এর আগে প্রশ্ন। তো সেটা পড়তে হবে, কোনটা কি পর্যায়ের পদ সেটা পড়তে হবে, আর পদের গুরুত্বপূর্ণ পদের অর্থগুলো পড়তে হবে। তার মধ্যে আমি পদগুলো দিয়েছি, কোনটা কি পর্যায়ে পাশাপাশি লিখে দিয়েছিলাম, শুধুমাত্র অর্থটা আমাকে একবার আলোচনা করে দিতে হবে।
বিদ্যাপতি পড়াতে গিয়ে আমি অন্তত সেটুকু বলে দিয়েছি, আজকে আবার যখন চণ্ডীদাস পড়াবো তো চণ্ডীদাসের ক্ষেত্রেও সেটা বলে দেবো। চণ্ডীদাসের ক্ষেত্রে আবার সেটা বলে দেবো। এটাই হচ্ছে বিষয় যে এগুলো কিন্তু করতে হবে, কিছু করার নেই, এখানে মুখস্থ না করা ছাড়া কোনো উপায় নেই। আর আমি বলছি যে সব পদগুলো যে আমি বললাম যে ভেতর থেকে পড়তে হবে এমনটা নয়, কিন্তু যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ পদ সেগুলোর ভিতর থেকে অবশ্যই পড়তে হবে। আমরা যেটা আলোচনা করছিলাম যে চণ্ডীদাসের যে রাধা, সে মূলত মর্তের মানুষ, সে একটা গ্রামীণ মেয়ে, তার যেমন যোগিনী বিষয়, তার যে যোগিনী একটা বেশ রয়েছে, এই জায়গাগুলো আবার বিদ্যাপতির রাধা কিন্তু যেহেতু তিনি রাজসভার কবি, তো তার মধ্যে একটা আলংকারিক বিষয় রয়েছে। এই জায়গাগুলো চণ্ডীদাসের কাব্যের যে মূল সুর সেটা হচ্ছে মানব প্রীতি এবং মর্ত প্রীতি। চণ্ডীদাসের কাব্যের যে মূল সুর সেটা হচ্ছে মানব প্রীতি, মর্ত প্রীতি, মানব প্রীতি এবং মর্ত প্রীতি। ঠিক আছে। পূর্বরাগ বলতে যে শ্রীকৃষ্ণের যে চণ্ডীদাসের যে পূর্বরাগ পর্যায়ের পদ সেগুলো যথেষ্ট চমৎকার। সেখানে যেমন আমরা বলতে পারি যে রাধার কি হইল অন্তরে ব্যথা, এই যে পদটা রয়েছে, এই পদটা কিন্তু পূর্বরাগের অসম্ভব একটা সুন্দর পদ, যেখানে রাধা একেবারে সাধিকা যোগিনী তার কথা বলা হয়েছে। তার যে সৌন্দর্য, সে কৃষ্ণময়, কৃষ্ণকে দেখবার জন্য তার যে তার যে সেই সময় যে সৌন্দর্যটা, ঠিক আছে, তার যে অস্থির অবস্থা, সেই জায়গাগুলো এই পদগুলোর মধ্য দিয়ে উঠে এসেছে। আবার একটা বিষয় রয়েছে যে চণ্ডীদাসের পদের মধ্যে যে যেটা হচ্ছে তিনি এই পদগুলোর মধ্য দিয়েই কি বলবো, একটা মানে প্রকৃতির অসম্ভব সুন্দর বর্ণনা দিয়েছেন, প্রকৃতির অসম্ভব সুন্দর বর্ণনা দিয়েছেন। আচ্ছা, জন্মকাল আনুমানিক 1407 খ্রিস্টাব্দ। চণ্ডীদাসের যে জন্মকাল সেটা, জাতিতে তিনি ব্রাহ্মণ। ম্যাম এটা 17 হবে না? 1417 হবে না? এগুলো নিয়ে তো ভীষণ তোমার কি বলে কনফিউশন আছে, আমি একটু দেখে নিয়ে সেটা বলছি। চণ্ডীদাসেরটা ঠিক আছে ম্যাম। সুকুমার সেন যেটা করেছে সেটাই অথেন্টিক হবে সব থেকে। প্রিন্টিং এ কোনো রকম মিস্টেক হয়েছে কিনা সেটা আমি বলছি। হ্যাঁ, যেটা বলছিলাম, আর হচ্ছে জাতিতে তিনি ব্রাহ্মণ, তার সাধন সঙ্গিনী আছে রানী নামে এক রজক কন্যা, এটা বলা হয় যে তার একজন সাধক সঙ্গিনী রয়েছে। আচ্ছা, তিনি বাসুলি দেবীর উপাসক, দেবী বা চণ্ডীর উপাসক। বাসুলি দেবীর উপাসকই আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাই। শ্রেষ্ঠত্বের দাবিদার হচ্ছে যে পূর্বরাগ, এছাড়া অনুরাগ, আক্ষেপানুরাগ এবং নিবেদনের পর্যায়ের পদও তিনি রচনা করেছেন। আক্ষেপান নিবেদনের পদও তিনি রচনা করেছেন। ঠিক আছে। আর হচ্ছে যে চণ্ডীদাসের
চণ্ডীদাসের হচ্ছে যে চণ্ডীদাসের পদাবলী মহাপ্রভু চৈতন্যদেব আস্বাদন করেছিলেন, এবং চণ্ডীদাসের প্রমাণ, পদের যে প্রমাণ, যেটা কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী চৈতন্য চরিতামৃত যে গ্রন্থ, সেখানেও কিন্তু কৃষ্ণদাস কবিরাজের যে ভূমিকা যে পাওয়া যায়, সেটাই হচ্ছে মূল বিষয় আর কি, যে তিনিও আস্বাদন করেছিলেন সেই জায়গাটা। ব্যোমকেশ মুস্তাফি, যিনি 1321 বঙ্গাব্দে সাহিত্য পরিষদ পত্রিকায়, ব্যোমকেশ মুস্তাফি 1321 বঙ্গাব্দে সাহিত্য পরিষদ পত্রিকায় এই পদগুলোর প্রকাশ করেন, জন্মলীলার পদগুলো। আর হলো আর হচ্ছে চণ্ডীদাসের জীবনী বিষয়ক গ্রন্থাকার ছিলেন কৃষ্ণপ্রসাদ সেন। ঠিক আছে, জীবনী বিষয়ক গ্রন্থাকার এবং বাসুলি চণ্ডীদাসের অনুবাদ করেন কৃষ্ণপ্রসাদ সেন। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি প্রবাসী থেকে কার্যালয় 1344 বঙ্গাব্দে সেটা প্রকাশ করেন, প্রবাসী। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, যে 1813 সালে ওই সংস্কৃত গ্রন্থ বাংলায় অনুবাদ করেন, এগুলো খুব যে একটা গুরুত্বপূর্ণ এমনটা নয়। ঠিক আছে, চণ্ডীদাসের অনেকটাই সমস্যা রয়েছে, যার মধ্যে হচ্ছে যেটা মনে করা হয় কিছু কিছু জায়গার তার জন্মসাল যেটা 1339ও পাওয়া যায়, 1339। ম্যাম, বলো। ম্যাম বলছি যে আমি না সুকুমার সেনের বইয়েতে চণ্ডীদাসকে খুঁজেই পাইনি। হ্যাঁ, ওই জন্যই পাওনি সুকুমার সেনের বইতে। বিষয়টা হচ্ছে এটা, তুমি যেটা বলছো হ্যাঁ 1317, ওটা হবে না, 1339। মানে এক্সাক্ট চণ্ডীদাসের এমনি জন্ম বৃত্তান্ত নিয়ে প্রচুর সমস্যা আছে, সেই জন্য কেউই ওনার মানে সালগুলোকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ডিসকাস করেছেন। ওনার জন্মকালটা কেউ বলেছেন 1407, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেটা পাবে দেখবে নানুর বীরভূমে আছে 1339, 1399-তে হচ্ছে মৃত্যু। আচ্ছা ম্যাম, কিন্তু আপনি আমাকে একটুখানি বলবেন যে ওই সুকুমার সেনের কোন খণ্ডে কত নম্বর পাতায় আছে সুকুমার চণ্ডীদাস, সেনে যেটুকু পরে আছে, দেখে। হ্যাঁ সুকুমার সেনে যেটুকু আছে সেটা আমি বলছি। এক জায়গায় রয়েছে বিদ্যাপতির সঙ্গে একটা তোমার কি বলে সেটা বোধহয় প্রথম আর দ্বিতীয় খণ্ড, এই দুটো খণ্ডতে দেখো। ওটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কোনটা? প্রথম আর দ্বিতীয়, আমার কাছে 5টা খণ্ডই তো কিনেছি, কিন্তু পাচ্ছি না কোথাও। না না না, রবীন্দ্রনাথ ঠাকুরের নয়, ওটা তো 4 নম্বর ওই খণ্ড। সুকুমার সেনের প্রথম খণ্ড। না ম্যাম, সেটা বলছি না, বলছি যে এই প্রথম খণ্ডে বিদ্যাপতি ও চণ্ডীদাস যে লেখাটা আছে, ওটা ওই রবীন্দ্রনাথ ঠাকুর যে পার্থক্যটা করেছিলেন সেটা নিয়ে লেখা আছে। ওটা হবে না, তুমি চণ্ডীদাস সম্পর্কে এক্সাক্ট কোনো জায়গাতেই পাবে না সুকুমার সেনে। একটা জায়গায় পাবে যেখানে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে, ওই জায়গাটা দেখো। চণ্ডীদাসের সন্ধান বলে একটা রয়েছে, খুব সামান্য জিনিস, কিন্তু ওখানে আবার পদাবলীর যে চণ্ডীদাস, সেই চণ্ডীদাস সম্পর্কে পাওয়া যায় না। দেখেছো তো ভালো করে? হ্যাঁ ম্যাম, ওটা তো ওই 149 পাতায় আছে, আমি দেখেছি। আমি একদিন সারাদিন শুধু চণ্ডীদাস খুঁজেছি, দিয়ে কোথাও খুঁজে পাইনি। হ্যাঁ, ওই জন্যই, কারণ ওনার পুরো জীবন বৃত্তান্তটা নিয়ে সমস্যা আছে, ওই জন্য উনি সেটাকে মানে বিতর্কিত জায়গায় যেতে চান। ঠিক আছে ম্যাম। ওই যেটুকুই পাবে ওই প্রথম আর দ্বিতীয় খণ্ডটাতেই, ব্যাস। আর অত বেশি কিছু মানে চণ্ডীদাস সম্পর্কে পাবে না। চণ্ডীদাসে মূলত ওই পদগুলো ভালো করে দেখে রাখবে, এখান থেকে আমি যতটুকু পেয়েছি দিয়েছি এগুলো, বিভিন্ন আরো বইপত্র দেখে, ক্ষেত্রগুপ্ত এগুলো থেকে নিয়ে। আর আমি যেটা বললাম যে সালটা হচ্ছে 1339, ঠিক আছে?
1407, কোথাও 1339, এক্সাক্টটা পাওয়া যায় না। আর মৃত্যুটা হচ্ছে 1399। এমনিতে তো বড়ু চণ্ডীদাস নিয়ে একটা সমস্যা রয়েছে, যে বড়ু চণ্ডীদাস, চণ্ডীদাস, অনন্ত বড়ু চণ্ডীদাস। 298টা স্থানে চণ্ডীদাসের হ্যাঁ ম্যাম, সে তো শ্রীকৃষ্ণ কীর্তনে আছে। 107 বার রয়েছে। ম্যাডাম আমি যেখানে পেলাম যে ওই 1417, সেখানে বলছে যে 1478-এ মৃত্যু। ওর স্বাভাবিক, 1417 হলে তো ওদিকে গিয়ে মৃত্যুটা হবে, তাই না? ঠিক আছে, আমি তবু এই জায়গাগুলো আরো দেখবো, কিন্তু আমার মনে হয় না যে এগুলো খুব বিশেষ কোথাও পাওয়া যাবে। ঠিক আছে, দেখবো আরো বেশ কয়েকটা জায়গায় দেখবো। বেশিরভাগ জায়গায় আমি এটাই পেয়েছি। ঠিক আছে, মিডিয়াভালে এটাই পেয়েছি। আরো যদি কেউ লিখে টিকে থাকে, কারো সমালোচনা গুলো দেখবো, তাহলে আমি দেখছি, রাত্রে দেখে বলছি। ঠিক আছে, রাত্রে নিয়ে বসছি, দেখে বলছি। আচ্ছা, যেটা বললাম রাধার আর চণ্ডীদাসের রাধা আর বিদ্যাপতি রাধার মধ্যে যেটুকু তফাৎ রয়েছে, যে চণ্ডীদাসের রাধা হচ্ছে সে গ্রামীণ, আর বিদ্যাপতি রাধা হচ্ছে যে কিনা চঞ্চলা চপলা সৌন্দর্য রয়েছে এই জায়গাগুলো। আর চণ্ডীদাসের রাধার মধ্যে সেরকম ভাবে কোনো শরীরী চেতনা নেই, তিনি তপস্বিনী যোগিনী। আর বিদ্যাপতি রাধার মধ্যে কিন্তু সেই জায়গাগুলো রয়েছে। আমাদেরকে কিন্তু পূর্বরাগ থেকে পড়তে হবে। ঠিক আছে, পূর্বরাগ থেকে আমাদেরকে পড়তে হবে চণ্ডীদাস সম্পর্কে পড়তে গেলে। চণ্ডীদাসে দেখবে পূর্বরাগ যখন খুলবে, প্রথমটাই দেখবে পদ রয়েছে, সই কেবা শোনাইল শ্যাম ও নাম। পূর্বরাগের পদ এটা, কিন্তু কিন্তু এখানে নামটা কি দিয়েছে ভনিতাতে? এখানে নামটা ভনিতাতে দিয়েছে দ্বিজ চণ্ডীদাস। এই জায়গাগুলো ভীষণ গোলমেলি, যেটা হচ্ছে সই কেবা শোনাইল শ্যাম ও নাম। এটা শুনাইল হবে, হ্যাঁ, শুনাইল। এই পথটা পথটা দ্বিজ চণ্ডীদাসের লেখা। ওনার নাম নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে, দ্বিজ চণ্ডীদাস কি চণ্ডীদাস, এটাই পূর্বরাগের পথ। এই পদটা হচ্ছে পূর্বরাগের পদ, যেখানে আহ কি বলবো, চণ্ডীদাসের রাধা যে সে পূর্বরাগ পর্যায়েই যোগিনী সেজেছে, মানে সে যৌবনেই যোগিনী সেজে নিয়েছে। ঠিক আছে, এই পদটার মধ্যে এই প্রথম লাইনটা তো ইম্পর্টেন্ট। এছাড়া দেখবে, আমি পদটা দেব, বুঝতে পারবে, জপিতে জপিতে নাম অবশ করিল গো, কেমনে পাইব সই তারে, নাম পর তাপে যার ওইছন করলো গো, অঙ্গের পরশে কিবা হয়। এই লাইন, প্রত্যেকটা লাইন এগুলো ইম্পর্টেন্ট, এগুলো তুলেও প্রশ্ন দিয়ে দিতে পারে, এবং প্রত্যেকটা পপুলার লাইন। মানে নাম জপতে জপতেই আমাকে অবশ করে তুললো। এখন তো আমি আমার নিজের মানে নিজের আমার যে চেতনা আর কি, তার আমি বাইরে চলে গেছি, আমি তো নিজেকে আর সামলাতে পারছি না। রাধা এটাই বলছে, কেমন করে যে তাকে পাবো সখী, তার উপায় বলো। নাম পরতাপে যার ওইছন করলো গো, অঙ্গের পরশে কিবা হয়। বলছে যে যার নামের প্রভাবে এরকম অবস্থা, না জানি তার অঙ্গের স্পর্শে কি হবে। ঠিক আছে, এই হলো কবিতা। এই চারটে লাইন কিন্তু সমানভাবে উল্লেখযোগ্য, তাই জন্য মধ্যিখানটা আমাদেরকে পড়তেই হবে। সেটা আমি দাগ দিয়ে দেবো যে কোন কোন মধ্যিখানগুলো পড়তে হবে, যদি পুরোটা নাও মনে থাকে তো ওই জায়গাগুলো একটু
দেখে নিলে হবে, ঠিক আছে? আমি যখন এ করে পাঠাবো পিডিএফ করে দাও। আচ্ছা, পরেরটা হলে তাহলে এই পদটা নিয়ে কারোর আশা করি কোনো সমস্যা নেই, সমস্যা থাকলে বলবে আমাকে। রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকয়ে একলে, না শুনে কাহারও কথা। এটা তো পুরো লাইনটা ইম্পর্টেন্ট। এইটা পরেরটা, সদাই ধ্যানে চাহে মেঘ পানি, না চলে নয়ান ও তারা। ঠিক আছে, এটাও হচ্ছে পূর্বরাগের পদ। রাধার কি হইল অন্তরে ব্যথা, এই যে 9 আর 10 এখনো পর্যন্ত আমি বলেছি, এটাও হলো পূর্বরাগের পদ। এটাও পূর্বরাগে পর্যায়েরই পদ। এখানে চণ্ডীদাসের যে শ্রীরাধা, তার পূর্বরাগ আগেরটার থেকে একটু আলাদা। এখানে সে কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছে, ঠিক যেমন শ্রী চৈতন্যদেব কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছে, ইনিয়ে সেরকম কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছে। এখানে রাধা হচ্ছে যে ধ্যানে হচ্ছে নিমগ্ন হয়ে রয়েছে। সে কি বলবো, সে হচ্ছে এখানে গেরুয়া বস্ত্র ধারণ করেছে, তার চুলগুলো একদম খোলা, তার এই দৃশ্যটা। এবং এখানে আমরা জানি যে চণ্ডীদাসের যে পদগুলো, তার মধ্যে আমরা কিন্তু প্রকৃতির অসম্ভব সুন্দর বর্ণনা দেখতে পাই। চণ্ডীদাসের পদে গ্রাম বাংলার প্রকৃতির বর্ণনা রয়েছে, গ্রাম বাংলার বর্ণনা রয়েছে, নিসর্গ প্রকৃতির বর্ণনা রয়েছে, যেহেতু তিনি খাঁটি বাঙালি কবি সেই কারণে। তো এইখানেই আমরা সেই দৃশ্যটা দেখতে পাবো, যেখানে তিনি ময়ূরীর কণ্ঠের দিকে তাকিয়ে রয়েছেন। যে এই পদটাতেই একটা লাইনে আছে যে হসিত বয়ানে চাহে মেঘ পানি, কি কহে দুহাত তুলি, এক দিঠো করি ময়ূরী, কণ্ঠ করে নিরীক্ষণ। এই লাইনটা। তারপর বিরতি আহারে রাঙা বাস পরে যে মতো যোগিনী পাড়া, এই লাইনটা। এই দুটো লাইন খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ রাধার অন্তর শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের জন্য ব্যাকুল। ধ্যানে মানে হচ্ছে ধ্যানে, শব্দগুলো দেখতে হবে। যে মতো যোগিনী পাড়া, বিরোহিণীর লক্ষণ এখানে রয়েছে। আচ্ছা, এর পরের পূর্বরাগের পদ হচ্ছে ঘরেরও বাহিরে দণ্ডে শতবার। এইটা, এই পদটা সবগুলো পূর্বরাগের পদ। এগুলো ঘরেরও বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আইসে যায়, মন উচাটন নিঃশ্বাস সঘন, কদম্ব কাননে চায়। এই লাইনটা যেমন গুরুত্বপূর্ণ, এর পরে দু লাইন ছেড়ে আছে, সদাই চঞ্চল বসন অঞ্চল, সম্বরণ নাহি করে, বসি থাকি থাকি উঠয়ে চমকি, ভূষণ খসাঙা পড়ে। এই লাইনটা গুরুত্বপূর্ণ। যেখানে শ্রীকৃষ্ণের সঙ্গে পরিচয়ের পর রাধার ব্যাকুলতার চিত্র অঙ্কিত হয়েছে, ঠিক আছে, বা আঁকা হয়েছে পথটির মধ্যে। যে সে এক জায়গায় থাকতে পারছে না, রাধা বারবার বাইরে আসছে, তার মন ভীষণ অস্থির, সে বারবার প্রকৃতির দিকে বাইরে তোমার দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে, সখীদেরকে বারবার জিজ্ঞাসা করছে শ্রীকৃষ্ণের উপর কথা আর কি, ঠিক আছে। যে সখীরা ভাবছে যে হয়তো শ্রী রাধিকার উপর কোন রকম কি দেবতা ভর করলো বা কেউ কি ভর করলো, এই জায়গাগুলো। এখানে উচ্চাটন মানে উদ্বিগ্ন হয়ে থাকা, এই শব্দগুলো, ছোট ছোট শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে পূর্বরাগের পদের মধ্যে
এই কটা গুরুত্বপূর্ণ বেশি। এরপরে হচ্ছে আচ্ছা, আমি আগের দিনকে না একটা কথা বলেছিলাম যে ওটা বিদ্যাপতির পদটার নাম হচ্ছে জহা জহা পদযুগ ধাই। জহা জহা পদযুগ ধাই, এটা একটু কারেকশন করে নেবে তো। জহা জহা পদযুগ ধাই এইটা হচ্ছে বিদ্যাপতির পদ। তার অনুকরণে গোবিন্দ দাস লিখেছিলেন যে যাহা যাহা নিকষয় তনু তনু জ্যোতি। ঠিক আছে। ম্যাম আরেকবার বলুন। হ্যাঁ, মূল পদটা যেটা বিদ্যাপতির পদ ছিল সেটা হচ্ছে জহা জহা, লিখে নাও, হয়েছে ম্যাম। জহা জহা পদযুগ ধাই। এইটা ছিল পদযুগ ধাই, ধয়াকার হস্যই, ধাই, যেটা হচ্ছে বিদ্যাপতির লেখা। আর এই পদটার অনুসরণে বা অনুকরণে লিখেছেন গোবিন্দ দাস। সেটা পদটা হলো পূর্বরাগের পদ, সেটা হলো যাহা যাহা নিকষ হয়ে তনু তনু জ্যোতি। এবারে আমরা আসছি আক্ষেপানুরাগ বা প্রেম বৈচিত্র্য। আচ্ছা, আমরা তো মোটামুটি পূর্বরাগের একটা সংজ্ঞা পেয়েছি, যেখানে আমরা বুঝতে পারছি যে পূর্বরাগ কাকে বলা হয়, যে যেখানে আগে থেকেই প্রকৃত মিলনের আগে নায়ক নায়িকা যে পারস্পরিক যে দর্শনটা হচ্ছে, ঠিক আছে, তারা মানে একে অপরের জন্য মানে পরস্পরের দেখা হবে এটা ভেবেই দুজনে যে দুজনে এত বেশি কি বলবো বিভোর হয়ে আছে, তো সেটাকে বলা হচ্ছে পূর্বরাগ। আর আমরা যদি বলি এর পরে যে পদটা পড়াবো সেটা হচ্ছে যে এই সেম জিনিস যেটা আমরা পূর্বরাগে হয় এক্স্যাক্টলি সেটাই, সেই বিষয়টাই ওই চণ্ডীদাসের ঘরেরও বাহিরে দণ্ডে শতবার, এই যে পদটা দেখালাম ঘরেরও বাহিরে দণ্ডে শতবার, এই পদটার মধ্যে রয়েছে। যেখানে আমরা রাধার পরিচয় পাচ্ছি যে রাধা বারবার ঘরের বাইরে আসছে, তার মন অস্থির হয়ে গেছে যে সে শ্রীকৃষ্ণকে দেখবে, সবসময় চঞ্চল তার মনটা। এবং তার এই অস্থির মন দেখে তার তার সখীরাও চিন্তিত যে কি হলো রে বাবা, এরকম কেন তিনি করছেন। আচ্ছা, এবারে আমি যেটা বলবো যে অনুরাগ। অনুরাগ হচ্ছে যে নতুন নতুন ভাবে ভাবিত হয়ে যখন অনুভব করছে, নতুন প্রত্যেকটা মুহূর্তে প্রেমিক প্রেমিকাকে বা প্রেমিকা প্রেমিককে প্রত্যেকটা মুহূর্তে অনুভব করছে নতুন নতুন ভাবে, সেটাই হচ্ছে অনুরাগ। যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে না, প্রেম বৈচিত্র্য রয়েছে, আক্ষেপানুরাগ রয়েছে, রূপানুরাগ রয়েছে। যার মধ্যে একটা হচ্ছে এই আক্ষেপানুরাগ, যেটা আমরা পড়বো। আক্ষেপানুরাগ বিষয়টা কি? এই আক্ষেপানুরাগ এই পথটাতেই হচ্ছে চণ্ডীদাস শ্রেষ্ঠ। কেন চণ্ডীদাস শ্রেষ্ঠ? আক্ষেপানুরাগ ব্যাপারটা হচ্ছে যে প্রেম বৈচিত্র্যটাকে বলবো। প্রেম বৈচিত্র্য মানে প্রেম বৈচিত্র্যের নিবিড় যে মিলন, তার মধ্যেও মনে হচ্ছে যে প্রিয় বোধ হয় কোথাও ছেড়ে দিয়ে চলে যাবে, কোথাও ছেড়ে দিয়ে চলে যেতে পারে, এই যে ধারণাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্রেম বৈচিত্র্য। সেটাই হচ্ছে প্রেম বৈচিত্র্য। এবং তাকে নিয়ে যে প্রতি মুহূর্তে যে একটা আক্ষেপ তৈরি হচ্ছে যে এই বুঝি প্রিয়কে হারানোর জন্য যে একটা আশঙ্কা, সেটা নিয়েই কিন্তু আক্ষেপানুরাগ। তো চণ্ডীদাসের সেই আক্ষেপানুরাগের একটা গুরুত্বপূর্ণ পদ হচ্ছে যে এমন পীরিতি কভু নাহি দেখি শুনি, পরাণে পরাণে বান্ধা আপনা আপনি। এই পদটারও প্রথম 4টে লাইন গুরুত্বপূর্ণ, প্রথম 4টে লাইনই গুরুত্বপূর্ণ। দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, আধ তিল না দেখিলে যায় যে মরিয়া। এটা আক্ষেপানুরাগের পদ, ঠিক আছে। কল্পতরুতে এটা আক্ষেপানুরাগের পদ হিসাবেই গৃহীত হয়েছে। কিন্তু এই পদটার মধ্যে ওই যে প্রথম 3টে লাইন 4টে লাইন বললাম, ওখানে কিন্তু প্রেম বৈচিত্র্যের একটা ভাব রয়েছে। কেন ভাবটা রয়েছে আমি বলছি পদটা।
এই যে এমন পীরিতি কবু দেখি নাই শুনি, পরাণে পরাণে বান্ধা আপনা আপনি। বলছে এমন ধরনের প্রেম কোথাও দেখতে পাই না, যেখানে পরস্পর পরস্পরের সঙ্গে একেবারে আটকে গেছে, বাঁধা পড়ে গেছে। বলছে দুহু করে দুহু কাঁদে, দুজনেই দুজনের কোলে আলিঙ্গন অবস্থায় কান্নাকাটি করছে। যে বিচ্ছেদ হতে পারে এমন এমন কারণটা কি, কান্নার কারণ হচ্ছে এই বুঝি তাদের বিচ্ছেদ আসন্ন, আধ তিল না দেখিলে যায় যে মরিয়া। আর ম্যাম, হ্যাঁ বলছি বলো। এইটা বৈচিত্র্য পর্যায়ের পদ তো? মেনলি এটা আক্ষেপানুরাগের পদ। প্রথম 4টে লাইনে প্রেম বৈচিত্র্য আছে। ম্যাডাম কেন ওই দুহু করে দুহু কাঁধে বিচ্ছেদ ভাবিয়া, ওটা তো মানে বোঝাই যাচ্ছে যে মিলনরত অবস্থায় বিচ্ছেদ ভেবে কাঁদছে, তাহলে এটা প্রেম বৈচিত্র্য হবে না? না, এটা প্রেম বৈচিত্র্য হবে না, এখানে অনুরাগ এবং প্রেম বৈচিত্র্য দুটোরই চরিত্র মিশে আছে। এটা এমনই একটা পদ যেখানে আক্ষেপানুরাগ এবং প্রেম বৈচিত্র্য দুটোরই তোমার কি বলে মিলন, মানে দুটোরই একটা মিশ্রণ রয়েছে এই কাব্যটার মধ্যে। এটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু তোমাদের যে বই, মানে যেটা সিউর বইতে ওখানে মেনশন করা আছে, এবং ইভিন যে কল্পতরু বৈষ্ণব পদাবলীর যে মূল যে যেখানে সংজ্ঞাগুলো দেওয়া থাকে, উজ্জ্বল নীলমণি যে গ্রন্থ কল্পতরু, সেখানেও কিন্তু এটাকে আক্ষেপানুরাগের পদ বলা হয়েছে। বোঝা গেল? হ্যাঁ ম্যাম, আসলে এই প্রেম বৈচিত্র্যেরই তো একটা ভাগ আক্ষেপ অনুরাগ। একটা ভাগ হলো আক্ষেপানুরাগ, দুটো বিষয়টা আলাদা নয়। দুটো বিষয়টা আলাদা নয়, সেই কারণেই আমি বলছি কোন জায়গাটা থেকে এটা আলাদা হয়েছে সেটাই বলছি। ওই প্রথম যে 4টের মধ্যে ওখানে আমরা দেখছি অনুরাগ, ঠিক আছে, মানে ওই প্রথম 4টের মধ্যে আমরা আক্ষেপানুরাগ দেখছি। এবার প্রেম বৈচিত্র্য হচ্ছে যেখানে প্রেম বৈচিত্র্যের মধ্যে যেখানে হচ্ছে অন্যদিকে যে পরিপূর্ণ মিলনের মাঝখানেও যে একটা আরতি রয়েছে, একটা প্রেমিক হৃদয়ের, যে সে বিচ্ছেদের কারণে ভয় পাচ্ছে, এই কারণে তার যে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, বিচ্ছেদটা হয়ে যাচ্ছে, আক্ষেপ হচ্ছে সেটা নিয়ে, সেটা পরের স্টেজ, কিন্তু চাঞ্চল্য, মনের ভিতর যে একটা চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে প্রেম বৈচিত্র্য। তার পরের লাইনে দেখো বলছে যে জল বিনু মিন যেন কবহু না জিয়ে, মানুষে এমন প্রেম কোথা না শুনিয়ে। বলছে যে কি বলবো, যে জল, মানে জল ছাড়া মাছ যেমন কখনোই বাঁচতে পারে না, সে তেমনি মানুষের সঙ্গে মানুষের এমন প্রেমের কথা কোথাও শোনা যায় না। ঠিক আছে, বারবার এখানে উদাহরণ দিয়েছেন, ভানু কমল বলি সেহ হেন নয়, হিমে কমল মরে ভানু সুখে রয়। মানে শীতের সময় পদ্ম যখন মরে যায়, সূর্য তখনও দিব্যি সুখেই থাকে। তাহলে যে প্রেমে একজন আরেকজনের সুখ দুঃখকে নিজের করে নিতে পারে না, সে প্রেমের সঙ্গে রাধা কৃষ্ণের প্রেমের তুলনা কেমন করে হতে পারে? এই জায়গাটায় তাহলে এখানে এই যে উপমানগুলো নেওয়া হয়েছে, এই যে তুলনাগুলো নেওয়া হয়েছে, তো সেই এই তুলনাগুলোই কিন্তু ভীষণভাবে এই প্রেমের মধ্যে কোথাও তিনি আধ্যাত্মিক প্রেমের কথা বলেননি, তিনি একদম আমাদের জীবনের যে মূল যে বিষয়গুলো, আমরা যে চারপাশে যে জায়গাগুলো দেখতে পাই, মূর্ত যে বিষয়গুলো, তো সেই মূর্ত জায়গাগুলো নিয়েই তিনি এই কাব্যটা রচনা করেছেন। তাহলে মেনলি এটা কল্পতরুতে এটা আক্ষেপানুরাগের পদ হিসাবেই গৃহীত হয়েছে। এই আক্ষেপানুরাগেরই একটা পাঠ হচ্ছে প্রেম বৈচিত্র্য। ঠিক আছে, যখন দেখবে অনুরাগের যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, অনুরাগের সংজ্ঞাটা দেখেছো, যেখানে অনুরাগের 4টে লক্ষণের কথা বলা হয়েছে, একটা হচ্ছে পরস্পর বশী ভাব, একটা হলো যেখানে কিন্তু আক্ষেপানুরাগের কথা বলা হয়নি, পরস্পর বশী ভাব ফার্স্ট। প্রেম বৈচিত্র্যের কথা বলা আছে ম্যাম। হ্যাঁ, প্রেম বৈচিত্র্য যেটা সেটাই হ্যাঁ, আক্ষেপানুরাগ, ওই জায়গাতে একই সাথে পড়বে ওটা, বা আক্ষেপানুরাগ।
তাহলে ম্যাম এই পদটায় যদি দুটো অপশনই থাকে তাহলে আমরা আক্ষেপ অনুরাগ করে আসবো? দুটো থাকবে না, আক্ষেপানুরাগ করে আসবি, দুটো থাকবে না। কিন্তু ম্যাম এটা আমার মানে গ্র্যাজুয়েশনে পার্ট 2 ছিল। আমারও তো আমি এটা মানে প্রেম বৈচিত্র্যের বলেই পড়েছিলাম। এটা হলো অনুরাগ এবং প্রেম বৈচিত্র্যের মানে দুটোই বিমিশ্র চরিত্র, ঠিক আছে, মিশ্রণ ঘটেছে, মানে আক্ষেপানুরাগ আর প্রেম বৈচিত্র্য দুটোরই মিশ্রণ ঘটেছে। এটাকে আলাদা করা যাবে না, ঠিক আছে, পথটাকে আলাদা করা যাবে না। প্রেম বৈচিত্র্য পাবে, নইলে আক্ষেপানুরাগ পাবে, দুটো একসঙ্গে পাবে না। বড় জোর প্রেম বৈচিত্র্য পাবে, অনুরাগ পেতে পারো, কিন্তু পার্টিকুলার আক্ষেপানুরাগ শব্দটা থাকবে না। আর চারটে পার্ট হচ্ছে, একটা হচ্ছে লালসা, আর একটা হচ্ছে বিপ্রলম্ব। লালসা আর একটা হলো বিপ্রলম্ব। অনুরাগের এই চারটে পার্ট পাবে, তার মধ্যে আমাদের এইটা পড়তে হয়েছে এইটুকু। আক্ষেপানুরাগের শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস, এটা বারংবার বলা হয়েছে। তিনি বলেই দিয়েছেন যে এই পদে আরেকটাও আমরা পদ পাবো, এক্ষুনি বলছি, ওটা হচ্ছে একদম, ওটা মিক্স। এটা যেমন আমরা দেখছি যে একটা মিশ্রণ ব্যাপার রয়েছে, ওখানে কিন্তু এই মিশ্রণ ব্যাপারটা নেই, ঠিক আছে। যেটা হচ্ছে কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, এই পদটা দেখতে পাচ্ছ? এই পদটি চণ্ডীদাসের এই পর্যায়ের শ্রেষ্ঠ পদ। কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো। এই পদটা এই পর্যায়ের শ্রেষ্ঠ পদ। এতে শ্রীজীব গোস্বামীর যে মানে যে মূল বিষয়টা, ওখানে হয় প্রেম বৈচিত্র্যকে ভাগের মধ্যে দেখানো হয়েছে, আর আক্ষেপানুরাগকে ওখানে ডিটেলে বর্ণনা করা হয়েছে, কিন্তু কোথাও দুটোকে একসঙ্গে বর্ণনা করা হয়নি, কোথাও দুটোকে একসঙ্গে বর্ণনা করা হয়নি। কারণ দুটো বিষয়ই এক, যেটা দেবে একটাই দেবে, একটা বা থাকতে পারে মধ্যিখানে। ম্যাম দীনবন্ধু দাস, তার একটা গ্রন্থ আছে সংকীর্তায়ন, ঠিক আছে, সেখানে প্রেম বৈচিত্র্যের 8টা ভাগ করেছেন। তার মধ্যে উনি বলেছেন যে ওই একটা ভাগ হলো আক্ষেপানুরাগ। আক্ষেপানুরাগ একদম। বিতর্কিত আশা করছি যে দেবে না কোনো কিছু, তাহলে মুশকিল হয়ে যাবে। ম্যাডাম পিএসসি তো নিজে এমনি অপশনই ভুল দেয়, বিতর্কিত দেওয়ার ওরা দিয়ে দেবে। সে দিলেও নম্বর দিয়ে দেবে, যদি অপশন এমনিতে দেয় ঠিকই, কিন্তু দিলেও নম্বর দেবে। পরের পথটা দেখো। আচ্ছা, এটা এ মোর হবে না, এ ঘোর। এ ঘোর রজনী মেঘেরও ঘটা। এ ঘোর রজনী মেঘেরও ঘটা, কেমনে আইলো বাটে। এটা কিসের পদ বলো? রসদগারের পদ। এটা হচ্ছে ম্যাম রসদগারের এটা পদ। অধিকারের নয়? হ্যাঁ, এটা রসদগারের পদ বলা অধিকার। হচ্ছে। বৈচিত্র্য অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে মানে চিত্তের মানে মনের মধ্যে একটা অন্যথা একটা ভাব,
ঠিক আছে? প্রেমের জন্য যে একটা বিরহজাত একটা আরতি, সেটাকেই প্রেম বৈচিত্র্য বলা হয়। মানে মিলনের পরিপূর্ণতা রয়েছে, তার মধ্যেও রয়েছে একটা একটা প্রবৃত্তি, যে মানুষ একটা ভয় পাচ্ছে, ঠিক আছে, সেই প্রবৃত্তিটা রয়েছে সেই জায়গায়। আবার এই যে আমরা দেখতে পাচ্ছি রসদগার, যেটা এই রসদগারের মধ্যেও আমরা দেখছি ওই তিনি যে ওই যে দীনবন্ধু দাশেরই আমরা বইতে পাবো প্রেম বৈচিত্র্যের যে 8টি ভাগ করেছেন, রূপানুরাগ, উল্লাস, অনুরাগ, মানে 5 ধরনের আক্ষেপানুরাগ আর রসদগার, এই জায়গাটা, ঠিক আছে। আমার মনে হচ্ছে যে আমার মনে মানে বিচ্ছেদ হতে পারে, এই ভাবটা হচ্ছে যে কি বলবো, সেটা হচ্ছে প্রেম বৈচিত্র্য। আর বিচ্ছেদ মানে হয়ে গেছে, তারপরে যে একটা বিরহ, যে একটা অবস্থা, ঠিক আছে, সর্বদাই মানে ক্রমাগতটা নিয়ে ভাবছে, বিচ্ছেদ হয়ে গেছে না, মানে সর্বদাই বিচ্ছেদটাকে নিয়েই বারবার ভাবছে, সেই অবস্থাটা হচ্ছে আক্ষেপানুরাগ। দুটোর মধ্যে এটাই তফাৎ, আর কোনো তফাৎ নেই। আর সহজ করে বোঝাতে পারছি না। আচ্ছা, এই এঘোর রজনী মেঘেরও ঘটা, এই পদের একটা লাইন রয়েছে, বধুর পীরিতি আরতি দেখিয়া মোর মনে হেন করে, কলঙ্কের ডালি মাথায় করিয়া আনলো ভেজাই ঘরে। ঠিক আছে, এই জায়গাটা ওই বধুর পীরিতি আরতি দেখিয়া মোর মনে হেন করে, এই লাইনটা গুরুত্বপূর্ণ। মানে রাধা তার সখীকে ডেকে বলছেন যে প্রচন্ড অন্ধকার রাত্রে কৃষ্ণ রাধার জন্য পথে বেরিয়েছেন, যেখানে কৃষ্ণ ভিজে যাচ্ছেন তা দেখে রাধার বুক ফেটে যাচ্ছে। তিনি সখীকে বলছেন যে অনেক পুণ্যের জন্যই তিনি বোধহয় শ্রীকৃষ্ণকে পেয়েছেন, তার অনেক পুণ্য, যার ফলে তিনি শ্রীকৃষ্ণকে পেয়েছেন। চণ্ডীদাস তার ভণিতায় বলছেন যে রাধার বন্ধুর অর্থাৎ কৃষ্ণের প্রেম শুনে যেটা সারা জগৎ সুখী, এবং এই পথটা শুনে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই পথটি আস্বাদন করেছিলেন। আমার তো মনে হয়, আমি জানি না তোমাদের কি মত, কিন্তু চণ্ডীদাসের আহ প্রেম মনস্তত্ত্ব অনেক বেটার বিদ্যাপতির থেকে। বিদ্যাপতির ওই মাথুর বিরহ ওইগুলো খুব ভালো, ওই ভরা বাঁধুর মাহ ভাদুর ওইগুলো ভালো, কিন্তু এই পার্টিকুলার জায়গাটা কিন্তু বিদ্যাপতির থেকে চণ্ডীদাসেরই বেশি ভালো। যেমন গোবিন্দ দাসের অভিশাপ, এই এই কারণেই তো কেউ না কেউ কোনো একটা জায়গায় বেশি মানে আর কি শ্রেষ্ঠত্ব পেয়েছে। আচ্ছা, এই যে পথটা আমি বলছিলাম, এইটা কিন্তু অ্যাকচুয়ালি বনিতাতে লেখা আছে দ্বিজ চণ্ডীদাস, কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, এটা একদম আক্ষেপানুরাগের, এটা কিন্তু কোনো মিশ্রণ নয়, একদম পিওর আক্ষেপানুরাগের পদ এটা, এবং এটা শ্রেষ্ঠ পদ আক্ষেপানুরাগের, দ্বিজ চণ্ডীদাসের পদ এটা। ঘর কইনু বাহির, বাহির কইনু ঘর, পর কইনু আপন, আপন কইনু পর। ঠিক আছে, এর প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। রাতি কইনু দিবস, দিবস কইনু রাতি, ওই যে বুঝিতে নারিনু বন্ধু তোমার প্রীতি, এই জায়গাটা। তারপরে আরেকটা লাইন আছে এই পদটারই, বধূ যদি তুমি মোরে নিদারুণ হও, মরিব তোমার আগে দাঁড়াইয়ারও, এই লাইনটা। আর একটা হলো লাস্ট লাইনটা, পরেরও লাগিয়ে কি আপন পর হয়, এই লাইনটা। আচ্ছা, এবার একটা বলি, এই পদটার সঙ্গে কার কোন পদের মিল পাওয়া গেছে? এই পদটার সঙ্গে রাঘবেন্দ্রর একটা পদের মিল পাওয়া গেছে। রাঘবেন্দ্রর পদটার নাম হচ্ছে রাতি কইলাম দিন বন্ধু, দিনু কইলাম রাতি। রাতি কইলাম, রাতি কইলাম দিন বন্ধু, দিন মানে দিন, দয় হস্যই দন্তের না, দিন বন্ধু।
দিন বন্ধু রাতি কইলাম দিন বন্ধু, রাতি কইলাম দিন বন্ধু, দিনু কইলাম রাতি, দিনু দয় হস্যই দন্তে নয় হস্য, দিনু। ম্যাম রাতে কইলাম দিন বন্ধু। হ্যাঁ দিনু, দিনু দয় হস্যই দন্তে নয় হস্য, দিনু, দিনু কইলাম রাতি। এই পদটার একটা মিল পাওয়া গেছে, রাঘবেন্দ্রর পদ ছিল এটা। রাঘবেন্দ্র মানে এই পদটা যার নাম ছিল বনিতাতে রাঘবেন্দ্র নাম ছিল। আর একটা পদ আছে বিষম, খুব একটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু আমাকে তবু বলে রাখতে হবে, এটাও আক্ষেপ অনুরাগের পদ, যে বিষম বাঁশির কথা কহিল না হয়, ডাক দিয়া কুলবতী বাহির করয়। ঠিক আছে, লিখে দিচ্ছি। আচ্ছা লেখো পদটা, যে বিষম বাঁশির কথা কহিল না কয়। এই যে বিষম বাঁশির কথা কহিল না হয়। আপকামিং সানডেতে এসএলএসটির দেব, হ্যাঁ, ডেমো ক্লাস। ডাক দিয়া কুলবতী বাহির, একই লাইনে, হ্যাঁ আমি এখানে ছোট করে লিখে দিলাম, করয়, করয়। এটাও কিন্তু, এটাও হচ্ছে আক্ষেপানুরাগের পদ, আক্ষেপানুরাগের পদ চণ্ডীদাসের। তারপরে হচ্ছে ধরম করম গেল গুরু গরবিত, ধরম করম গেল এটা আলাদা পদ, ধরম করম গেল গুরু গরবিত, এটা প্রথম লাইন, এগুলো দেখলেই হবে, খুব একটা কিছু গুরুত্বপূর্ণ নয়। চণ্ডীদাসের পদ এটা, আক্ষেপানুরাগেরই পদ এটা। তারপর পীড়িতি সুখের সায়র দেখিয়া নাহিতে নামিলাম তাই, এই পদটা, এটা ওখানে গুরুর পরে কি আছে? ধরম করম, ওটা একটু বুঝতে পারছি না, যদি একটু। ধরম করম গেল গুরু গরবিত, গরবিত গ র বয়হস্যইত, গরবিত। আরেকটা হলো পীড়িতি সুখের সায়র দেখিয়া, এটা বাম দিক ডান দিক ত্রিপদীতে আছে, সায়র দেখিয়া নাহিতে নামিলাম তাই, নাহিতে নামিলাম তাই। ঠিক আছে, আচ্ছা সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, এটা কার পদ? জ্ঞান দাস। আচ্ছা এবারে নিবেদন পর্যায়ের পদ। নিবেদন পর্যায়ে কাকে বলা হচ্ছে? নিবেদন পর্যায়েও কিন্তু আমরা শ্রেষ্ঠত্ব দেখি, এটা মধুর রস পর্যায়েরই একটা অংশ। ঠিক আছে, এটা একটা পার্ট। এখানে
চণ্ডীদাসেরও কিন্তু আমরা নিবেদন পর্যায়েও তিনি কিন্তু শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণের প্রতি শ্রী রাধিকার যে নিবেদন সেটাকে বলা হয়েছে এখানে, সেই অংশটাকে বলা হয়েছে শ্রীকৃষ্ণের প্রতি শ্রী রাধিকার যে নিবেদন সেটাকে বলা হয়েছে। অর্থাৎ কি, যেমন প্রথম পদ, বধূ কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, একদম গুরুত্বপূর্ণ। এর অনেকগুলো লাইন আছে, যেমন সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী, নিবেদনের পদ। বধূ কি আর বলিব আমি, এই পদটা 7 নম্বর পদ, নিবেদন। একটা যেন কৃষ্ণ বন্দনা করা হয়েছে, রাধা কৃষ্ণকে বলছেন যে শুধু মৃত্যুর সময় নয়, জীবনের প্রতিটা মুহূর্তেই যেন তিনি শ্রীকৃষ্ণকে নিজের প্রাণের থেকেও প্রিয় মনে করে থাকেন। এটাই হচ্ছে রাধার প্রার্থনা। তিনি যেন শ্রীকৃষ্ণের পদযুগলে এইভাবেই আশ্রয় নিতে চেয়েছেন, শ্রীকৃষ্ণের প্রতি তার সবকিছুকে তিনি নিবেদন করে দিতে পারেন। তার এতটাই ভালোবাসার প্রতি তার এমনই আরতি, এতটাই প্রেমময় আরতি, ঠিক আছে, এটাই। বলছে যে আমার প্রাণেই তোমার পদযুগল প্রেমের যেন ফাঁসি হয়েছে। ওই যে এই লাইনটা রয়েছে যে তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি, ঠিক আছে, দেখতে পাবে পথটা দেব। এর পরের পথটাও গুরুত্বপূর্ণ, বধূ তুমি সে আমার প্রাণ, এটাও নিবেদনের পদ। বধূ তুমি সে আমার প্রাণ, এই পদটি হলো নিবেদন পর্যায়ের পদ। এখানে একটা লাইন আছে, কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নাহিক দুঃখ, তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পড়িতে সুখ। শ্রীকৃষ্ণের কথা বলা এখানে বলেছে যে লোকে তাকে কলঙ্কি বলে ডাকে, তাতে তার কোনো দুঃখ নেই, বরং তিনি শ্রীকৃষ্ণের প্রেমের যে কলঙ্ক সেটাই তার, শ্রীকৃষ্ণের কাছেই তিনি যেন তার সমস্ত, শ্রীকৃষ্ণের জন্যই তার সমস্ত কলঙ্ককে তিনি যেন নিবেদন করেছেন, সমর্পণ করেছেন, এটাই। রাধা নিজেই জানেন না যে তিনি সতী না অসতী, এই জায়গাটা এই পথটার মধ্য দিয়ে সেটাই ফুটে উঠেছে। আচ্ছা, এবার হলো ভাবোল্লাসের পদ, সই জানি কুদিন সুদিন ভেলো। ভাবোল্লাস, যে তার কুদিন আর সুদিনে পরিণত হয়েছে, তাকে বোধহয় কোনো এক জ্যোতিষী, মানে যিনি হাত দেখেন, তিনি বলে গেছেন যে শ্রীকৃষ্ণ খুব শীঘ্রই গৃহে ফিরবেন। সই জানি কুদিন সুদিন ভেলো, মাধব মন্দিরে তুরিতে আওব, কপাল কহিয়া গেল। কপাল কহিয়া গেল মানে ওই জ্যোতিষ তার ভাগ্য বলছে, এটা ভাবোল্লাসের পদ, ঠিক আছে, এটা আছে তো এখানে। সই জানি, এটা লিখে নাও, সই জানি কুদিন সুদিন ভেলো। ঠিক আছে, আর হচ্ছে বহুদিন পরে বধুয়া এলে, এটা খুব গুরুত্বপূর্ণ পদ, বহুদিন পরে বধুয়া এলে। বহুদিন পরে বধুয়া এলে, এই পদটা।
বহুদিন পরে এখানে আছে কি, বহুদিন পরে বধুয়া এলে, এটারও অনেকগুলো লাইন আছে, যেমন দেখা না হইতে পরাণ গেলে এতে সহিল অবলা বলে ফাটিয়া যাইতে পাষাণ হইল। এইটা এখানে আমরা এই পদটার বনিতাতে বলছে যে বাসুলি আদেশে, আমরা আগেই শুনেছি যে বড়ুচণ্ডী চণ্ডীদাস ছিলেন বাসুলি দেবীর উপাসক। তো বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে দুঃখ দূরে গেল সুখ বিলাসে। এটা কিন্তু ভাবোল্লাসের পদ, ঠিক আছে। তবে এটা অনেকে বলেছেন, যেহেতু এটা লেখাই আছে হচ্ছে চণ্ডীদাস বনিতাতে, কিন্তু আবার অনেকে বলছেন যে চণ্ডীদাসের যে ভাষা, চণ্ডীদাস যতটা আধুনিক ভাবে লিখেছেন, কোথাও এই ভাষাটার সঙ্গে তার কোনো মিল নেই। তাহলে এই জায়গাটা বুঝতে পারছো যে চণ্ডীদাসের মানে এই চণ্ডীদাসকে নিয়ে যে এত সমস্যা রয়েছে বারে বারে বিভিন্ন জায়গায়, সেটা খুব গুরুত্বপূর্ণ। এই পদটার মধ্যেই বোঝা যাচ্ছে যে চণ্ডীদাস আগের যে ওই যে যেমন কি মোহিনী জানো বধূ, বা যেমন হচ্ছে যে আগের ওই বধূ সে বধূ কি আর বলিব আমি, বা বধূ তুমি সে আমার প্রাণ, এই যে পদগুলো রয়েছে, বা যেটা আমরা দেখলাম যে এমন পীরিতি কবু দেখি নাই শুনি, এই পদগুলোর যে ভাষা, তার সঙ্গে কিন্তু এই পদের ভাষার কিন্তু কোনো মিল নেই। চণ্ডীদাসের কত জায়গায় সমস্যা দেখো। চণ্ডীদাসের চণ্ডীদাসের নাম নিয়ে সমস্যা, চণ্ডীদাসের জন্ম সময় নিয়ে সমস্যা, জন্মকাল মানে জন্মভূমি নিয়েও সমস্যা। কোথাও বলা হয় বীরভূমের নানুর, আবার কোথাও বাঁকুড়ার। তবে বীরভূমের নানুরটাই হচ্ছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। অন্তত আমরা এতে পড়লাম না, আমাদের একটা এসএলএসটি তে একটা টেক্সট ছিল মনে আছে, যেখানে চণ্ডীদাসের কথা ছিল, বোধহয় শ্রীপান্থর লেখা, ওই হারিয়ে যাওয়া কালি কলম বা এরকম। হ্যাঁ, বিষ্ণু যে নানুরে, হ্যাঁ হ্যাঁ, ওটাতে আমরা পড়েছিলাম মনে আছে, ওখানে কিন্তু ওই বীরভূমের বিষ্ণুদের নানুরে বলে একটা হ্যাঁ কবিতা উল্লেখ লিখেছেন। রয়েছে। চণ্ডীদাসের নাম নিয়ে সমস্যা, চৈতন্যদেব চণ্ডীদাসের যে মানে তার সঙ্গে চৈতন্য মানে তার সময়কালটা হিসেব করে চৈতন্যদেবের সময়কাল হিসেব করে, এই জায়গাটাতেও বেশ কিছু সমস্যা রয়েছে। এই যে 1321-এ ব্যোমকেশ মুস্তাফি কৃষ্ণের জন্মলীলা বিষয়ক পদগুলো আবিষ্কার করেছেন, তো সেগুলো তো মানে শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্য দিয়ে যায়, সেগুলো তো পদাবলীর মধ্যে দিয়ে অতটা আসে না, কিন্তু তবুও সেটা পদাবলীর মধ্যে অ্যাড করা হয়েছে। মানে এটা নিয়ে পুরোপুরি একটা সমস্যা রয়েছে। ইভেন রাধার নাম নিয়েও একটা সমস্যা রয়েছে, ওই চন্দ্রাবলী নামটা নিয়ে। মনীন্দ্র মোহন বসু বলে গেছেন যে 1333 বঙ্গাব্দ এরকম একটা সময় চণ্ডীদাস বোধহয় জন্মগ্রহণ করেছেন, প্রত্যেকেই বলেছে। সতীশচন্দ্র মুখোপাধ্যায় বলেছেন, সতীশচন্দ্র রায় বলেছেন, বিমান বিহারী মজুমদার বলেছেন, এতজন বলেছেন। মানে এই জন্যই হয়তো কিছুটা আমরা দেখতে পারি ওই যেটা আমি বললাম জন্মভূমি নিয়ে, বাঁকুড়া জেলার ছাতনা নাকি বীরভূমের নানুর, এটা নিয়েও একটা সমস্যা রয়েছে। এই কারণেই বোধহয় সুকুমার সেন কিছুটা হলেও একটু এড়িয়ে গেছেন এই কি চণ্ডীদাসকে। চন্দ্রাবলীকে তো অনেক জায়গায় আবার রাধার প্রতিদ্বন্দ্বী বলা হয়েছে। এটাই তো সমস্যা, সেটাই তো বলছি যে শ্রীকৃষ্ণ কীর্তনে রাধারই আর এক নাম বলা হয়েছে চন্দ্রাবলী। আবার চৈতন্য উত্তর বৈষ্ণব সাহিত্যে বলা হচ্ছে যে চন্দ্রাবলী আর রাধিকা পরস্পরের প্রতিদ্বন্দ্বী। চণ্ডীদাসকে নিয়ে অনেক সমস্যা। তো এইটুকু আমরা মোটামুটি ভাবে জেনে রাখি চণ্ডীদাস সম্পর্কে, পদগুলো পড়ে রাখি, পদের অর্থগুলো জেনে রাখি, আর যতটুকু জন্ম তারিখ বা সাল যেটা জানা যায় সেটুকু জেনে রাখি। 1407 আর একটা যেটা বলে দিলাম যে 1339, ওটাও দেখে রাখবে। 1399 হচ্ছে মৃত্যু, সেটাও দেখে রাখবে। তারপর আমি আরো যে যতটুকু পারবো আমি দিয়ে দেবো, ঠিক আছে, এবং উল্লেখও করে দেবো সেগুলো কোথা থেকে নেওয়া হয়েছে বা কিছু। এই আচ্ছা।
আচ্ছা, কালকে তাহলে জ্ঞান দাস আর গোবিন্দ দাস এই দুটো পরপর শেষ করে নেবে তো, তারপর আমরা অন্য টপিকে যাব তো। হ্যাঁ ম্যাম, তাই ভালো। হ্যাঁ, তাহলে এই উইকে শেষ হয়ে যাবে এটা। কালকে জ্ঞান দাস করিয়ে দেবো, বৃহস্পতিবার দিন গোবিন্দ দাস করিয়ে দেবো। মিটে যাবে, শেষ। আমরা আবার অন্য টপিকে যেতে পারবো। আচ্ছা, এটা ছাড়া কি আমাদের মধ্যযুগে আর কিছু আছে? একটা একবার সিলেবাসটা। না, আর কিছু নেই ম্যাম। কাব্য আর বৈষ্ণব পদাবলী ছাড়া নেই তো? এরপর আমরা আধুনিক যুগে যাব, ঠিক আছে। ম্যাম বলো। বলছি যে